আপনাদের সমস্যা আমরা যেভাবে আজকে আসছি আগামীতে আবারও আসবো আমি বলছি। এই ক্ষমতায় আসার পরে যদি আপনারা মনে করেন আমরা ভুলে যাব, আমরা একদম বলবো, আমরা আবার আসবো, আপনাদের সাথে আবারও কথা বলবো। আপনাদের সমস্যা যেগুলোর সমাধান হবে না সেগুলোর প্রশ্ন উত্তর দেব, সেগুলোর প্রশ্নের সম্মুখীন হতে চাই আমরা। এইটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে জনগণের প্রশ্নের সম্মুখীন হবে। এই রাজনীতি বাংলাদেশে আনতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে সহনশীলতা থাকতে হবে, একে অপরের প্রতি দ্বিমত পোষণ করেও অপরের প্রতি শ্রদ্ধা, আপনাকে তার মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কারণ আমাদের রাজনীতিতে আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই যে রাস্তায় গিয়ে দাবি তুলে দেওয়া, এই যে আপনি লক্ষ্য করেছেন কি হচ্ছে এখন, জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না? এখন আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। ঐক্যমত হয়েছে, সই হয়েছে, এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। তাদের দাবি মানতে হবে, না মানলে এটা হবে সেটা হবে। আবার তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই কি বলে ঐক্যমতের কিছু লোকজন, তাদেরও আবার মতামত আছে। আপনি চিন্তা করেন, রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে। আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। তো ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতেন আগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত দিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। আমি অনুরোধ করছি আপনার স্ব কাজে ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের উপর ছেড়ে দেন। আপনাদেরকে এই দায়িত্ব কেউ দেয় নাই। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এইসব করে যারা আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে। আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে, খসরু ভাই আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন। ব্যবসায়ীদের কথা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন কেন, এখনই নির্বাচন করে আমাদের মুক্ত করে দেন। আমাদের ব্যবসা ধ্বংস হওয়ার পথে, আমরা কোনো বিনিয়োগ করতে পারছি না, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না, সবকিছু স্থগিত। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। দয়া করে নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেন আপনারা। সুতরাং আপনাদেরকে আওয়াজ শুনতে হবে। এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে। আমি কি ঠিক বলছি? আপনাদেরকে সোচ্চার হতে হবে তো? জি। এবং যারা আজকে নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, জনগণের অধিকারের বিরুদ্ধে কাজ করছে, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতি মেসেজ দিতে হবে। এই ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির প্রথম দিকে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে।
যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে, যার জন্য 17 বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। আর বাংলাদেশের মানুষের মালিকানা ফেরার পথে যারা বাধাগ্রস্ত হবে তাদেরকে মেসেজ দিতে হবে যে আপনারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। তো আমি আর বক্তব্য দেব না, আমি প্রশ্ন উত্তরে যাই, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং আমার জন্য। বক্তৃতার চেয়ে প্রশ্ন উত্তরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মাইক্রোফোন দেন। সবাই সিটে অবস্থান করবেন, আমাদের খাবারের ব্যবস্থাতে সবাই সিটে অবস্থান করবেন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি জনাব আমির কাসিম মোহাম্মদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আপনার অত্যন্ত দূরদর্শী এবং চৌকস বক্তব্যের জন্য। আমার নাম আসাদুল্লাহ হিল গালিব, আমি ব্যবসা করি বাংলাদেশ গার্মেন্টস ফাইন হাউস। আমি বাংলাদেশ থেকে জাপান মার্কেটে সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্টার ফ্রম বাংলাদেশ, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। তো আমি এখানে ব্যবসা করি রপ্তানি এবং হসপিটাল এবং সার্জিক্যাল আইটেমের। একটু চুপ থাকতে হবে, ওনার প্রশ্নটা শুনি আমি। তো স্যার, আমি এখানে ফিজিবিলিটি যদি স্টাডি করে দেখলাম, আমাদের অত্র অঞ্চলের জন্য সবাই যে কথাটা বলেছেন, কমার্স, অন্যান্য নাটোর, নগা, যে হ্যাঁ আসলে সত্য আমাদের এখানে এগ্রিকালচারাল বেসড এক্সপোর্ট পসিবল এবং তারা কিছু করছেন। তো মেইন ফিজিবল প্রবলেমটা হচ্ছে গভর্নমেন্টের একটা পলিসিগত সাপোর্ট লাগবে। পলিসিগত সাপোর্টের বিষয়ে প্রথম আসবে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে in this bank of this territory, like as আপনার চিডংয়ে ক্ষেত্রে যেরকম এক্সপোর্ট করলে ইপিপি পারমিশন করলে ইএক্সপি সাবমিট করলে ওখানে পেমেন্টগুলো পেয়ে যায় কনসার্ন ব্যাংক, এখানে সেই ফ্যাসিলিটিসটা লাগবে। সেকেন্ড, আমরা যখন ব্যাক টু ব্যাক ওপেন করি, ঢাকার ক্ষেত্রে হলে আপনার মতিঝিল সেন্ট্রাল ব্যাংকে সেন্ট্রালে চলে যায়, যাওয়ার পরে সেখান থেকে ব্যাক টু ব্যাক ওপেন হয়। কিন্তু আপনার চট্টগ্রামে যখন করি, যেহেতু আমার অফিস আছে চট্টগ্রামে, আমি সেটা জানি, সেখানে সাবমিট করলে তৎক্ষণাৎ সেখান থেকেই এলসিটা ওপেন করতে পারে। আমাদের এই এন্ড থেকে এই পলিসিগুলোর সাপোর্ট নাই, যদিও সেন্ট্রাল আমাদের বাংলাদেশ ব্যাংকের শাখা রাজশাহীতে রয়েছে। থার্ড, আমরা শ্যামবাজারে এক্সপোর্ট করতে গেলে, আমাদের এগ্রিকালচারাল বেসড এক্সপোর্ট করতে গেলে শ্যামবাজারে প্রোডাক্ট পাঠাতে হয়, ভাই কারেক্ট? আমাদের এই পরীক্ষাগার রাজশাহীতে যদি থাকে বা সরকার যদি পলিসিগতভাবে অনুমোদন দেয়, আমরা এই পরীক্ষাগার এটা এখানে করতে পারি। তো আপনার মাধ্যমে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই পলিসিগত সাপোর্টগুলা আপনি কতটুকু দিতে পারবেন বা কতটুকু দেওয়া সম্ভব। আপনি ক্ষমতায় গেলে, যেহেতু আপনি একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং ব্যবসায়িক সবগুলো প্যারামিটার আমি আপনার বক্তব্যটা শুনে দেখেছি যে হ্যাঁ এটা পসিবল। তো দ্রুত যদি এটা দেওয়া যায়, আপনি আলোচনার মাধ্যমে ইপিবির সাথে আলাপ করতে হবে, কাস্টমসের সাথে আলাপ করতে হবে, কারণ এটা রপ্তানির জন্য অতীব প্রয়োজনীয়। তাহলে এই পলিসিগুলো দিলে এই অত্র অঞ্চলে জি স্যার, আমার এই ওই না অসুবিধা নেই, কষ্ট করুন না, ওই মাইকটা এখানে একটু বুঝতে অসুবিধা বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, আমাদেরকে এখানে পলিসিগত সাপোর্ট এক্সপোর্টের পরেরটা বলুন। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে গভর্নমেন্টের যে আমরা শ্যামবাজারে পণ্যটা পাঠিয়ে যেটা পরীক্ষাগারে পাঠাচ্ছি, সেটা আমাদের রাজশাহীতে কেন্দ্রে সাপোর্টটা লাগবে, সেটা পসিবল কিনা এবং সেটা কতটুকু কিভাবে দ্রুত কাজটা করে দিতে পারবেন, এটাই হচ্ছে স্যার প্রশ্ন। ঠিক আছে, আমার মনে হয় আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন মোটামুটি, তাই না? না, আমি একটু ওনার তথ্য দিই। আসলে তো আমি যেটা আগে বললাম, সব তো ঢাকা কেন্দ্রিক যে ডিসেন্ট্রালাইজেশন,
আমি আপনার সাথে একমত। এই জন্য আমি বলছি এই যে ঢাকা কেন্দ্রিক যে বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে, যেমন আপনাদের এখানে তো টেস্টিং ল্যাবরেটরি তো না, তাই না? তাহলে আপনার একটা আম যদি এক্সপোর্ট করতে হয় কিংবা অন্য কিছু যদি এক্সপোর্ট করতে হয়, এটা আমি ঢাকা কেন পাঠাবো? তো এইখানে রাজশাহীতে তো টেস্টিং ল্যাবরেটরি থাকতে হবে, তাই না? থাকতে হবে। এটা ইনশাল্লাহ আমরা কর্মকর্তারা ঢাকার বাইরে আসতে চায় না, এগুলো আমরা কম্পালসারি করতে হবে। অথবা আমরা এই অঞ্চল থেকে লোকজনের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, রাজশাহী অঞ্চল থেকে যারা রাজশাহীতে থাকবে ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। যে নেক্সট কে বলতে চাইছিল? নেক্সট। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ফৌজিয়া আলী ফ্লোরা, ফিশারিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের রাজশাহী বিভাগীয় সম্মেলনে আমরা প্রধান অতিথি হিসাবে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে পেয়েছি এবং তার চমৎকার নির্দেশনামূলক কথা শোনার পরে আমি আসলে যতগুলো প্রশ্ন সাজিয়েছিলাম একটা কথা বলতে পারলে ভালো হয়। আসলে মোটামুটি সবগুলো প্রশ্নের ধারাগুলো উনি এত সুন্দর করে টাচ করে গেছেন, আসলে আমি তাকে কোনো প্রশ্ন করতে চাই না। তিনি অলরেডি কিন্তু নিজেরা একটা কাজ করে দেখিয়েছে, স্ট্রিট ফুড বিজনেস। এই যে বেকার থেকে শুরু করে এখন কিন্তু রাজশাহী শহর শিক্ষার পাশাপাশি, সিল্কের পাশাপাশি, আমের পাশাপাশি আপনারা রাস্তাঘাটে চললে দেখতে পাবেন যে কিভাবে স্ট্রিট ফুডের একটা বিজনেস তারা তাদের মতো করে দাঁড়িয়েছে। যেন মনে হচ্ছে আমি তুরস্কে আছি। তুরস্কে যেমন চা লাভার জাতি, চা খেতে পছন্দ করে, জায়গায় জায়গায় তাদের চায়ের দোকান, তো এই জায়গাটিকেও আমরা নোটিশ করতে পারি। আরেকটি যেটি বলা হচ্ছে যে পদ্মা নদীর শহর রাজশাহী, সেই জায়গাতে কিন্তু প্রচুর বালু উত্তোলন হয়। এই জায়গাটিকে এই বালু শিল্পের ব্যাপারটিও কিন্তু নজর দেওয়ার জন্য। এবং ভেরি রিসেন্টলি আমরা দেখছি, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, প্রেমতলী যেখানে পদ্মা নদী থেকে বুদবুদ বেরোচ্ছে, আমরা জানি এটি আমরা হয়তো গবেষণা বা সেইভাবে পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আমরা এখনো করতে পারছি না, সেটা হচ্ছে গোটা বাংলাদেশে তেল গ্যাসের উপরে ভাসছে। তো সেই জায়গাটি থেকে আমার মনে হয় যে এই জায়গাটি অতি দ্রুত, যে কেন এরকম বুদবুদ বেরোচ্ছে, ওখানে গ্যাসের চাপ আছে, রাজশাহীতে যদি গ্যাসের খনি আবিষ্কৃত হয়, এটি তো আমাদের জন্য একটা অবারিত স্বর্ণদ্বার উন্মোচন করবে। এই জায়গাটিও আমি আমাকে বিশেষভাবে ফোকাস করতে পারছি। আর সর্বশেষে এটি বলতে চাই, যেহেতু আমি ফিশারিজ ডিপার্টমেন্টে আছি, দীর্ঘদিন ধরে গবেষণার কাজ করছি, এখানে মাছ যে প্রতিদিন লাইভ জীবন্ত মাছ পরিবহন হচ্ছে, এই সেক্টরের সঙ্গে প্রচুর এন্টারপ্রিনার উদ্যোক্তারা জড়িয়ে গেছেন, শিক্ষিত। এবং পাশাপাশি আপনি চিটাগংয়ের লোক, আপনাকে তো আলাদা করে কিছু বলবারই দরকার হয় না যে শুটকি মাছের যে ব্যবসা, আমি কিন্তু রুট লেভেলে কাজ করে তাদের কাছে থেকে শুনেছি, তাদের সাথে ওয়ার্কশপ এবং ট্রেনিংয়ে তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে এই অঞ্চলে একটা স্টোরেজ হোক এবং এই ব্যবসার সাথে ডিরেক্টলি একটা তারা রপ্তানির কানেকশন চায়। তো সেই জায়গাটি থেকে একটা লিঙ্ক করা কিভাবে করা যায়, এটিরও একটা পথ নির্দেশনা আপনার মাধ্যমে আমরা পেতে চাই রাজশাহীবাসী তথা এই উত্তরবঙ্গের সবার সঙ্গে। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, সেই স্বপ্ন দেখার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। আর সেই প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি সরকার, যে সরকারের সময় আমরা আমাদের কথাগুলো বলতে পারবো, ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারবো এবং সর্বাবস্থায় আপনাদের একটা ভালো দিক নির্দেশনা পাবো। ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি একটু অনুরোধ করবো যে নাম একটা করে প্রশ্ন করবেন, তাহলে কিন্তু উনি সব গুলিয়ে ফেলবেন। নাম আর একটা করে প্রশ্ন। অসুবিধা নেই, সমস্যা নেই। না
ঠিক আছে না, আমার কাছে প্রশ্ন উত্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বক্তৃতাটা খুব বেশি কিছু না। আপনি তো কোনো প্রশ্ন করলেন না, কিছু বক্তব্য রেখেছেন, ঠিক আছে না, খুব ভালো লেগেছে। আমরা মহিলাদের জন্য যেটি বলতে চাই যে আজকের এই আসরে কিন্তু আমি একজনও মহিলা উদ্যোক্তা ওইভাবে দেখলাম যে যার কথা আমি শুনতে পেতাম। তো রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনের নারীর অংশগ্রহণ এবং নারীদের কথা আমি শুনতে চাই। আমি যেহেতু ব্যবসায়ী না, তো আমি আশা করব নিশ্চয়ই পরবর্তীতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে। ধন্যবাদ। আমি প্রথমে কিন্তু ঢুকে জিজ্ঞেস করছি নারী উদ্যোক্তা কজন আসছে, ঢুকে জিজ্ঞেস করছি নারী উদ্যোক্তা এখানে কজন আসছে। আমি কিন্তু যার নাম্বার দেখতে পাচ্ছি আমি কিন্তু খুব সন্তুষ্ট হতে পারিনি, সত্যি কথা বলতে। এই জন্য নারী আমি যে সরকারের আগামী সরকারের বিএনপি সরকারের যে চিন্তাটা বলেছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই যে বাড়িতে বসে কাজ করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, ডিজাইনিং সাপোর্ট দেওয়া, স্কিল ইনপুট দেওয়া, দেন এদেরকে ঋণ দেওয়া, এদেরকে এক্সপোর্ট প্ল্যাটফর্ম দেওয়া, ডিজাইনিং দেওয়া, অনলাইন বিক্রি, এটা কিন্তু মোস্ট নারীরা বেনিফিটেড হবে এখানে, মোস্ট নারীরা। আইটি রিলেটেড কাজ যেগুলো আমি বলছি, কল সেন্টারে কাজ করবে, তারপরে আপনি দেখবেন এগুলো ম্যাক্সিমাম কিন্তু আমাদের মেয়েরা করবে কাজ। সুতরাং একটা বিরাট নারীদের একটা বড় শ্রমশক্তিতে নারীদের একটা বড় অংশগ্রহণ আমরা চাই, এই জন্য আমাদের কর্মসূচি ওইভাবে করা হচ্ছে। আমি অনুরোধ করব আপনার নাম এবং যে কোনো একটি প্রশ্ন করবেন। বলেন শুনছি আমি, বলুন। আপনার আমলে আপনি যখন মালিক ছিলেন তখন চামড়া ছিল সারা বিশ্বে বাংলাদেশের চামড়া হলো উন্নত মানের। আর সেই চামড়া ফেসিবাদের আমলে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে চামড়া ব্রাজিল, স্পেন, এইসব জায়গা, রাশিয়া, ভারতে শিখে থাকতো। যার জন্য আজ চামড়া দেখা যাচ্ছে যে অবস্থা করছি। আর চামড়া কোথায় গরুর চামড়া আপনি আমাদের বিক্রি হয়েছে 5,200 টাকা, সেই গরুর চামড়ার দাম আজ দেখেন। আমি একটা উদাহরণ দিই, রাজশাহী একজন অটো চালায়, নাম না রাজশাহীর একজন চামড়া ব্যবসায়ী, আপনার অটো চালায়, বহু টাকার মালিক ছিল, বড় ব্যক্তি। বুঝতে পারছি স্যার, আপনি যদি বিএনপি ক্ষমতা আসে স্যার একটু সামনের দিকে আপনি একটু চামড়া শিল্পের দিকে একটু খেয়াল রাখেন স্যার। ঠিক আছে, এই চামড়ার বিষয়টা আমরা জানি অলরেডি। এটা এই আমাদের যে প্রসেসিং এর অভাবে এই চামড়াগুলো বাইরে চলে যাচ্ছে, এটা একটা বড় সম্পদের কিন্তু ওয়েস্টেজ হচ্ছে। সুতরাং এখানে আমাদের টেকনোলজিক্যাল কিছু সাপোর্ট দেওয়া দরকার সরকারের, এখানে আমাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার, আমাদের অর্থনৈতিক সহায়তা করা দরকার, এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং এটার প্রতি নজর দিতে হবে আমাদেরকে। এটা আমাদের একটা বড় সম্পদ, বিশেষ করে কোরবানির সময় যত চামড়া হয় এটা একটা বিশেষ বড় অঙ্কের চামড়া নষ্ট হয়ে যায়। সুতরাং এই দিকে আমাদের নজর দিতে হবে। এটা আমরা জানি, এই ব্যাপারে আমরা চিন্তা করছি। নেক্সট নাম বললে দয়া করে একটি প্রশ্ন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমি ধন্যবাদ দিতে চাই প্রথমেই জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে। উনি যে বক্তব্যে বলেছেন যে আমরা জবাবদিহিতা দিতে চাই, অর্থাৎ জনগণের মাঝে থেকে আপনাদেরকে প্রশ্ন উত্তর দিতে চাই, এই জন্য আবারও ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, সেটা হলো বৃহত্তর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে রেল বন্দর ব্যবহার করে কৃষি ভিত্তিক ইপিজেড নির্মাণে আপনার সরকার ক্ষমতা আসলে এটা পরিকল্পনা আছে কিনা? আর আরেকটি সংশ্লিষ্ট প্রশ্ন, সেটা হলো পৃথিবী বলে নাই, বাংলাদেশও তাই, উৎপাদন এবং বিপণন
পাশাপাশি অবস্থান করে। আমি উৎপাদন করলাম কিন্তু বিপণন করতে পারলাম না, কৃষকরা কিন্তু মার খাবে, উৎপাদিত কিন্তু মার খাবে। খুব ভালো পয়েন্ট। আমার কথা হলো আমি উৎপাদন করবো, যেহেতু সব বক্তাই বলেছে, এটা রাজশাহী বলেন, নর্থ বেঙ্গল বলেন, এটা কৃষি পণ্যর জন্য একটি স্বর্গরাজ্য বলা যায় বা ভূস্বর্গ বলা যায়। আমরা যদি উৎপাদন করে বিপণন করতে চাই, আপনাদের সরকার ক্ষমতায় আসলে আমার শুধু রেল বন্দর না, শুধু জলবন্দর না, স্থলবন্দর না, আমি লুৎফর ভাইয়ের সাথে একমত যে অন্তত কার্গোর মাধ্যমে অতি তাড়াতাড়ি বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা বিপণনের ব্যবস্থা করতে পারি কিনা, আপনার সরকার আসলে এটা উদ্যোগ নেবে। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এটা দুইটা সাইড আছে। একটা হচ্ছে যে কিছু আমরা উৎপাদন করছি, আপনি যদি জানেন বাংলাদেশে কিন্তু যত উৎপাদন তার 40% কিন্তু হচ্ছে অপচয়, ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। যে কাঁঠাল, আপনি সিজনে কাঁঠাল, শাক সবজি তরকারি থেকে বিশাল অংশ নষ্ট হয়ে যায়, এটাকে আমরা প্রসেসিং করতে পারি না। আপনি থাইল্যান্ডের অন্য দেশে গিয়ে দেখবেন আমের চিপস আছে, ড্রাই ম্যাঙ্গো, শুকনা ম্যাঙ্গো, শুকনা অনেক ফ্রুটস যেগুলো ওয়েস্টেজ, অতিরিক্ত প্রোডাকশন, তারা ওটাকে শুকিয়ে ফেলে এবং এটাকে ফ্রিজ ড্রাই করে এটাকে বিক্রি করে বিদেশে এক্সপোর্ট করে দেশেও চলে। এরকম একটা সাইড আছে যে আমাদের যে পণ্যগুলো আছে এগুলোর ওয়েস্টেজ যাতে না হয়, এটার কিন্তু বড় অংশ কিন্তু একটা ওয়েস্টেজ হয়ে যায়, সিজনাল একটা ওয়েস্টেজ হয়। এখানে আমাদের প্রসেসিংয়ের, রাজশাহীতে কিন্তু অ্যাগ্রো প্রসেসিংয়ের যথেষ্ট ইনভেস্টমেন্টের সুযোগ আছে, অ্যাগ্রো প্রসেসিং। তো আমি মনে করি একটা ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে জোনগুলো আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন বলেন, ইকোনমিক জোন বলেন, ইতিমধ্যে বোধহয় 1-2টা জোন আমাদের সময় সিদ্ধান্ত হয়েছিল, যেটা বাস্তবায়ন পরে হয় নাই। তো আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারবো আমরা এখানে সেই জোনটা আমরা করবো, কিন্তু ইনভেস্টটা আপনাদেরকে করতে হবে। আমরা জোন করে দেবো, কিন্তু বিনিয়োগ আপনাদের করতে হবে। সরকার তার বিনিয়োগ করবে না। ওখানে আপনারা যে অ্যাগ্রো প্রসেসিংয়ের জন্য একটা মানসিকভাবে প্রস্তুত নেন, কোন কোন এরিয়াতে আপনাদের অ্যাগ্রো প্রসেসিংয়ের সম্ভাবনা আছে। আমি মনে করি অনেক সম্ভাবনা আছে, কিন্তু এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জোন করতে পারবো, কিন্তু ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আপনাদের করতে হবে। আর এগুলোর ট্রেডেবল গুডস বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে টাইমলি এগুলো এক্সপোর্ট হতে হয়, টাইমলি ডেলিভার করতে হয়। সুতরাং এই বিষয়গুলো রাজশাহীর সাথে রেলের একটা যোগ্য হয়েছে, কার্গোর একটা বিষয় আছে। সুতরাং এই রেল স্টেশনে আপনার যে একটা এখান থেকে সুযোগ আপনাদের তো এমনিতে হয়ে গেছে, এটা আগে ছিল, ব্রিজ হয়ে গেছে। সুতরাং এই সুযোগটা সৃষ্টি হয়েছে, জোনটা আমরা করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনারা কি বিনিয়োগ করবেন সেটা আপনাদের উপর, আপনাদের করতে হবে বিনিয়োগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে ফরিদ মাহমুদ হাসান বলছি। মাননীয় মন্ত্রী আমাদের রাজশাহীতে আগমনের জন্যে আমরা রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের রাজশাহীর কৃতি সন্তান তথা রাজশাহীর মানুষের হৃদয়ের মানুষ মিজানুর রহমান মিনু ভাই এবং রাজশাহীতে আমাদের সাবেক সভাপতি ছিলেন লুৎফর ভাই, এই দুজন ব্যক্তি সহ আমাদের সহযোগী যারা আছেন তারা সহ আমরা আপনাকে প্রশ্ন একটাই করতে চাই যে আমি বেশি আলোচনায় যেতে চাচ্ছি, শুধু ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনার চিন্তাভাবনা এবং আপনার যে বক্তব্য, আপনার যে মনন, সেই মননের সাথে একমত পোষণ করছি। এবং বিশেষ করে যা আলোচনা হয়েছে, সার্বিক আলোচনার মধ্যে সমস্যা সম্পর্কে বলার আর বেশি কিছু নাই, তবে একটা জিনিস যোগ করতে পারি, সেটা কার্গো বিমানবন্দরের কথা বলেছে লুৎফর ভাই, এই বিষয়টা একটু নজরে রাখবেন। আর সবচেয়ে বড় খুশি হয়েছি আমরা যে ব্যবসায়ী ফোরাম সৃষ্টি করার জন্য আপনারা স্মরণ করেছেন ব্যবসায়ীদের, সেজন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। আর প্রশ্ন একটা যে আমরা বলা হয় রাজশাহী
তথা উত্তরাঞ্চল শস্য ভাণ্ডার বলা হয়। এই শস্য ভাণ্ডারে আমরা প্রতিটি বছরে বা 3 বছর পর পর যে বাজেট হয়, সে প্রাক বাজেট আলোচনার মধ্যে যে সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে এই উত্তরাঞ্চলের সুষম বন্টনের ক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে, আমাদের কি নজরে দেখা হয়? হ্যাঁ, সেটা তো আমি আগেই বললাম যে বাংলাদেশের যে অঞ্চলের সম্ভাবনা আপনার বিনিয়োগ করতে হবে তার উপরে। বিনিয়োগ যে কোনো, আমি ঢাকা কেন্দ্রিকের কথা বারবার বলছি যে একটা দেশ একটা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক কোনো অর্থনীতি হতে পারে। যে অঞ্চলে যে সম্ভাবনা আছে তার উপর আপনাকে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। আর একটা কথা আমি শুরুতেই বলেছি, অর্থনীতি গণতন্ত্রের কথা কেন বলছি আমরা, যে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির অংশীদার বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে হতে হবে। এটা কোনো একটা অঞ্চল, কোনো একটা গোষ্ঠীর জন্য একটা অর্থনীতি চলতে পারে। একটা অর্থনীতির সুষম ফল এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার। আমরা এই জন্য অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি। খালি ভোটের রাজনীতি গণতন্ত্র করলে চলবে না, অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে। প্রত্যেকটি মানুষকে সেই বেনিফিট পেতে হবে, সে অধিকার থাকতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমার মাননীয় প্রধান অতিথিকে আমি পোল্ট্রি শিল্প নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে আমি মোহাম্মদ রুকনুজ্জামান আলম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমি পোল্ট্রি শিল্প নিয়ে একটু কথা বলতে চাই। এটা বাংলাদেশে সব থেকে বড় একটা শিল্প, কিন্তু সব থেকে অবহেলিত। এই পোল্ট্রি চাষিরা যারা আমরা আছি, এই খাদ্য, পোল্ট্রির যে খাদ্য এবং পোল্ট্রির যে ওষুধ সামগ্রী, এরই সাথে কোনো সামঞ্জস্যতা নাই। এবং এইটা দেখার কেউ আছে বলে এটাও আমার মনে হয়নি। কারণ বিভিন্ন সময় উৎপাদন একটা মুরগির উৎপাদন কষ্ট, একটু কথাটা বন্ধ করেন, একটু কথা বন্ধ করেন প্লিজ। 1 কেজি মুরগি উৎপাদন কষ্ট যদি হয় খাদ্য এবং ওষুধপত্রের দাম দিয়ে, তার দাম যদি হয় 250 টাকা, ওটা বিক্রি করতে হয় 200 টাকায়। এইটা বিভিন্ন সময়, মানে অধিকাংশ সময় এই ঘটনাগুলো ঘটে। খুব কম সময় আছে যখন মানুষ চাষ বাদ দেয়, তখন হঠাৎ দাম বেড়ে যায়। তাই আমি প্রধান অতিথির কাছে আবেদন জানাতে চাই, আমাদের উৎপাদন, যেহেতু পোল্ট্রি শিল্প মাংস অনেক উৎপাদন আমরা করতে সক্ষম, এই মাংস বিদেশে বিপণন করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। অর্থাৎ আমাদের উৎপাদিত পণ্য যখন বিক্রি করার জায়গা পাওয়া যায় না, মানুষের খাওয়া পড়ার পরে যখন উদ্বৃত্ত হয়ে যায়, তখন সেটার দাম কিন্তু নিচে নেমে যায়। তখন আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হই। যেমনভাবে আলু চাষিরা হচ্ছে, আলু চাষ করার পরে এবারে আলু বাম্পার ফলন এবং অতিরিক্ত উৎপাদিত হয়েছে, অনেক উৎপাদন করেছে। এর ফলে এবার আলু একেবারে এত নিচে দাম যে কোল্ড স্টোরেজে যারা আমরা আলু রেখেছি, তারা আলু আনতেও যাচ্ছে না। এই হলো অবস্থা। এই বিপণন করা যায় কিনা মাংস বিদেশে রপ্তানি সরকারিভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইগুলো তো আমি একটু আগে বলেছি, একটু আগে আমি যেটা বললাম যে প্রসেসিং এর একটা সমস্যা আছে আমাদের দেশে। যে গভর্নমেন্ট তো আপনাকে অবকাঠামোগত ফেসিলিটি দেবে, কিন্তু এগুলোর প্রসেসিং এর জন্য তো আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। এখন পোল্ট্রিতে আমি বলি, চিকেনের উপর আপনি মুরগি আমরা রান্না করে খাচ্ছি, আবার এখন দেখবেন মুরগির কত প্রোডাক্ট হচ্ছে। এই মুরগির মাংস নিয়ে অনেক প্রোডাক্ট হচ্ছে, মুরগির হাড্ডি নিয়ে প্রোডাক্ট হচ্ছে, মুরগির এমনকি পা দিয়ে মুরগির পা যেটা আমরা খাই না, এটার একটা প্রোডাক্ট আছে। এখন এই প্রোডাক্টগুলো আপনাকে প্রসেসিংয়ে যেতে হবে, প্যাকেজিংয়ে যেতে হবে, তাইলে আপনি মার্কেটে দেশে করতে পারবেন, দেশের বাইরেও করতে পারবেন। আলুর বেলায় তাই, আপনি পটেটো চিপস করেন না কেন? আলু সারপ্লাস হচ্ছে, আপনি কিন্তু পটেটো চিপস করতে পারেন। এটা নেপালে এক্সপোর্ট হচ্ছে অলরেডি, সারা দুনিয়াতে এক্সপোর্ট হবে।
আমাদের তো চিপসের বিনিয়োগ করতে হবে, তাই না? এটা সরকার তো করবে না, আমরা আপনাদেরকে জোন করতে দিতে পারবো, ফ্যাসিলিটি ইলেকট্রিসিটি দিতে পারবো সব, কিন্তু ইনভেস্টমেন্ট বিনিয়োগ তো আলু যদি উদ্বৃত্ত থাকে তাহলে সেই কোম্পানি থেকে আপনি যখন ভ্যালু এডিশন করবেন প্রসেসিংয়ের মাধ্যমে, যে আলু 5 টাকা বিক্রি করতেন আপনি চিপস হিসেবে ওটার দাম হবে 15 টাকা। তো সুতরাং ওইটা তো ওই কাজগুলো আমাদেরকে প্রসেসিংটা করতে শিখতে হবে। এটা এমন কোনো কাজ তো সারা দুনিয়াতে, বাংলাদেশেও প্রসেসিং হচ্ছে। আপনার রাজশাহীতে তো আলু প্রোডাকশন বাড়লে আপনার এখানে প্রসেসিং করেন, চিপস করেন, আলুর তো অনেক প্রোডাক্ট আছে, করা যেতে পারে। আমরা ফেসিলিটিসটা অবকাঠামোটা আমরা করতে পারবো, কিন্তু বিনিয়োগটা আপনাদের করতে হবে। এই ইয়াংম্যানকে একটু দাও, সে অনেকটা দৌড়ে ঘুরতেছে।